যেহেতু সংবিধান ঠিকমতো কাজ করছিল না, উনি একটা অন্তর্বর্তীকালীন সাংবিধানিক কাঠামো করার জন্য হাইকোর্ট ডিভিশনের সামনে উনি একটি নির্দেশনা চান। হাইকোর্ট ডিভিশন ওনার সেই চাওয়া রিট পিটিশন সামারিলি রিজেক্ট করে দেন, অর্থাৎ শুরুতেই কোনো রকম রুল ইস্যু ছাড়াই ওনার এই বক্তব্যগুলো আদালতের কাছে চাহিত প্রার্থনা এটা নামঞ্জুর করে দেন সরাসরি। আদালত সুস্পষ্টভাবে, হাইকোর্ট ডিভিশন সুস্পষ্টভাবে বলেছিলেন যে তিনি একদিকে বলছেন যে আমাদের সংবিধান অকার্যকর হয়ে পড়েছে, আবার সেই একই সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন। অতএব তার এই আবেদনটি, রিট পিটিশনটি একেবারেই মিসকনসেপ্ট। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে, তিনি যে বলেছিলেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে মতামত চেয়েছিলেন এটা ন্যায়সঙ্গত, বিধিসম্মত হয়নি। ওনার বক্তব্য অনুযায়ী যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিধি অনুযায়ী এই ধরনের রেফারেন্স শুনানির ক্ষেত্রে শুনানি যথাযথভাবে হয়নি, কোনো পক্ষকে নোটিশ প্রদান করা হয়নি। সেই ক্ষেত্রে আমরা এই রায়ের বিরুদ্ধে উনি যখন আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গেছেন, আপনারা জানেন যে সেই আপিলের শুনানিকালে আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমি সহ এখানে আরও তিনজন আইনজীবী, একজনের পক্ষে এবং বাকি তিনজন আমরা টোটাল আইনজীবী, যারা আমরা নিজেরাই আদালতকে বলেছি যে সাংবিধানিক প্রশ্নে আমরা আমাদের মতামত দিতে চাই, আমরা আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করতে চাই। আমরা যুক্তিতর্ক উপস্থাপন করে আদালতকে যে কথাটি বলেছি যে সংবিধানের 106 অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করে থাকেন। তিনি কি মতামত গ্রহণ করবেন এবং কোনটা করবেন কিংবা করবেন না, সম্পূর্ণভাবে সেটি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মধ্যকার বিষয়। এটা আপিল বিভাগের এই সিদ্ধান্ত, এই উপদেষ্টামূলক সিদ্ধান্ত কোনোভাবেই হাইকোর্টে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, আমি এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানিকালে দেখেছি যে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি তৎকালীন 3 বাহিনী প্রধান, বিএনপি সহ বড় রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সুশীল সমাজের প্রতিনিধি, বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশে চিফ জাস্টিস নিয়োগ হয়েছে, পরবর্তীতে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে এবং রাষ্ট্র যে বর্তমানে পরিচালিত হচ্ছে সেটি পরিচালিত হচ্ছে একদম সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। সুতরাং এখানে একটি আর্গুমেন্ট এসেছিল যে আমাদের সংবিধান কার্যকর কি কার্যকর না। সেক্ষেত্রে আমি আদালতকে বলেছি যে 5ই আগস্ট অর্থাৎ 2024 যেহেতু রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত বিধানাবলী সম্পর্কিত, সুতরাং রাষ্ট্রপতি যেহেতু ছিলেন এবং সাংবিধানিক ধারাবাহিকতায় তিনি নিযুক্ত ছিলেন, সুতরাং তার নেতৃত্বে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিদ্ধান্ত প্রকারান্তরে আমাদের এই সাংবিধানিক সরকারের যে যাত্রা সেটা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন যদি আমরা 106 বাদ দিই, সবকিছু বাদ দিই, এই সরকারের লিগ্যাল স্ট্যান্ডার্ডটা কি? এই সরকারের লিগ্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমি বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন সেই নিয়োগ আদেশে কিন্তু কোনো ধারা সংবিধান উল্লেখ করা হয়নি। বরং আমি মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি এবং ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের সংবিধানের এই ধরনের ক্রান্তিকাল এবং অস্থায়ী বিধান সম্পর্কে আমাদের যাই বলেন না কেন, পরবর্তী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সংবিধানে এই সময়কালটার অনুমোদনের প্রয়োজন পড়বে। সুতরাং 5ই আগস্ট 2024 তারিখে যে বাংলাদেশের পরিস্থিতি, পৃথিবীর কোনো দেশের সংবিধানে এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতি যেখানে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন, মন্ত্রিসভা পালিয়ে যাবেন, তার সমস্ত সাংবাদিক সবাই পালিয়ে যাবেন, এমন কোনো ফোর্সই কেউ করতে পারে না। এমন একটা প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং সময়ের প্রয়োজনে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল, ছাত্র জনতা, আন্দোলনকারী, সুশীল সমাজ সবার ঐক্যমতের ভিত্তিতে। আজকের আপিল বিভাগের আদেশটা হচ্ছে
আদালত বলেছেন যে হাইকোর্ট বিভাগ জনাব মহসিন রশিদের রিট পিটিশন যে সরাসরি খারিজ করে দিয়েছিলেন, ওনারা বলেছেন যে সেই খারিজটি আইন এবং ফ্যাক্ট অনুযায়ী সেটা যথার্থ ছিল এবং এই আদালতের কোনো ইন্টারফেয়ারেন্সের প্রয়োজন নেই বিধায় কোনো লিভ গ্রান্ট করা হলো না। এই কারণে আপিল বিভাগেও তার এই আবেদনটি লিভ পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছে। ফলে যেটা হলো, প্রকারান্তরে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে জনাব মহসিন রশিদ যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন তার কোনো সারবত্তা থাকলো না। প্রকারান্তরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে জনগণের মতামতের ঐক্যমতের ভিত্তিতে, সেটাই প্রকারান্তরে স্থায়ী হলো কিংবা স্থাপিত হলো। মানে হচ্ছে যে এই সরকার বৈধ, বাট এই সরকারের অনুমোদন নেওয়া লাগবে হচ্ছে পরবর্তী সংসদ। এটা আমি সবসময় বলে আসছি, ধরেন যে কোনো একটা অস্থায়ী এবং ক্রান্তিকালীন সময় সংবিধানে যেটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানের 150 অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল, কিন্তু সেটাকে আলটিমেটলি ভবিষ্যতের জন্য এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফাই অনুমোদন করতে হবে। পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে এই অনুমোদনের প্রয়োজন হবে, একটা সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক সামঞ্জস্যতা রক্ষা করার স্বার্থে। বর্তমান সরকারের বৈধতার প্রশ্নে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দায়েরকৃত লিভ টু আপিলের আজকে আদেশ হলো। এই আদেশটি সর্বসম্মতিক্রমে হয়েছে। এই আদেশের ফলে এটি প্রতিষ্ঠিত হলো যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার, যাতে ইংরেজিতে বলে উইল অব দ্য পিপল। এবং এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবেই কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের উচ্চ আদালত আমাদের সংবিধানের এই মূল মন্ত্র আজকে আবার পুনরায় পুনর্ব্যক্ত করে ঘোষণা করলেন। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। এই রায়ের ফলে বাংলাদেশের সংবিধানের যে শূন্যতার কথা অনেকে আর্গুমেন্ট করেছেন, যে ভ্যাকুয়ামের কথা অনেকে আর্গুমেন্ট করেছেন, এই ভ্যাকুয়ামের আর কোনো জায়গা থাকবে না। এটি সুপ্রিম কোর্টের আদেশ দ্বারা আজকে প্রমাণিত হলো। হাইকোর্ট বলেছিলেন যে এই সরকারের বৈধতার দুটি উৎস, একটি হলো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, আরেকটি হলো উইল অব দ্য পিপল। আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনের এই ফাইন্ডিংকে পুনরায় ঘোষণা করলেন বৈধ হিসেবে এবং বললেন হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছেন এখানে ইন্টারফেয়ার করার কিছু নাই, হাইকোর্ট ডিভিশনের রায় সঠিক। তারপরে বলেছেন উইথ অবজারভেশনটা রায় প্রকাশ পেলে পরে সুনির্দিষ্ট অবজারভেশন কি আসছে তা আমরা দেখতে পাব। তো আমরা যে কথা বলেছিলাম, গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশের ভিত্তিতেই গঠিত হয়েছে। আমরা আদালতকে এটাও বলেছিলাম, আর্টিকেল বা অনুচ্ছেদ 106-এর অধীনে গৃহীত মতামত এটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটি নেওয়াতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয় নাই, কিন্তু এটির প্রয়োজন ছিল না। মূল বিষয়টা হলো 106 নয়, মূল বিষয়টা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সেই উৎসটাই আবার আমাদের আপিল বিভাগ পুনরায় আজকে ঘোষণা করল। এই সরকারের যে কর্মকাণ্ডগুলো হয়েছে পরবর্তী সংসদে কি সেটার বৈধতা এখন আর প্রয়োজন আছে এই রায়ের ফলে? পরবর্তী সংসদের বৈধতার আগে আপনাকে দেখতে হবে যে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত বিষয়াবলী কিভাবে নিষ্পত্তি হবে, এটাও এই সরকার একটা আদেশ জারি করে বলেছেন। এই আদেশটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ 2025। সেখানে একটা রোডম্যাপ দেওয়া আছে
আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার দুটো ক্যারেক্টার থাকবে। একটি ক্যারেক্টার হবেন জাতীয় যে সংস্কার সভা হবে, সংবিধান সংস্কার সভা, একজন পার্লামেন্টের মেম্বার সংবিধান সংস্কার সভারও মেম্বার হবেন, আবার তিনি একজন সাধারণ পার্লামেন্ট মেম্বার হবেন। তাকে দুটো শপথ নিতে হবে, এটি আদেশে বলা হয়েছে। এই আদেশের ভিত্তিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ওই নির্বাচনের পার্লামেন্টের প্রথম ক্যারেক্টার হবে সংবিধান সংস্কার সভা হিসেবে 180 দিনের মধ্যে ফাংশন করা। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াও কিন্তু এই সরকার আদেশের মাধ্যমে জারি করছেন। ফলে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিলেন, এই সরকারের গৃহীত সংস্কার প্রস্তাব, বিচার এবং নির্বাচন সংক্রান্ত সবকিছুই জনগণের ইচ্ছা এবং লিগ্যাল ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে হচ্ছে বলে ঘোষণা করলেন। ফলে রোডম্যাপ যাই দিচ্ছেন সরকার, এটি পরবর্তী পার্লামেন্টের যা দায়িত্ব বলছেন, সেই দায়িত্ব পরবর্তী পার্লামেন্ট রোডম্যাপ অনুযায়ী পালন করবেন, যা আদেশে উল্লেখিত আছে। রিভিউ তো যে কেউ চাইলে করতেই পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু অ্যাজ অফ টুডে রায় বের হলে আমরা অবজারভেশন দেখতে পাই। একটা বিষয়